আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেম সলভ করতেছিলাম ওইটার পর থেকে আমরা এখন সিরিয়াল ওয়াইজ আবার দেখতে থাকবো, ঠিক আছে? আমরা দেখি আর বাকি কয়জন জয়েন করে ফেলুক। সাকিব জয়েন করছে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত সলভ করছিলাম, এটা রিশার প্রবলেম ছিল না? আমরা এখানে থেকে কন্টিনিউ করব আর কি, যে কোশ্চেন নাম্বার 26 থেকে আমরা কন্টিনিউ করব। যে আমরা এই পর্যন্ত বের করে রাখছিলাম যে এভারেজ ফোর্সের ভ্যালু কত আসে। এভারেজ ফোর্সের ভ্যালু আসে 22.5 নিউটন। রিশা চলে আসছে। রিশা, এই যে লাস্ট ক্লাসে আমরা তোমার এই কোশ্চেনটা সলভ করতেছিলাম, যে কোশ্চেন নাম্বার 26 না, এটাতে তোমার প্রবলেম ছিল। তো এখন এখানে মধ্যে কাজটা কি, যে একটা বোলিং বল প্লেয়ার ওরকম যে হাতটা এমন মুভ করে বোলিং বলটাকে থ্রো করছে, হ্যাঁ, রিলিজ করছে। তো তাহলে ওখানের মধ্যে সে কতটুকু ফোর্স এক্সার্ট করছে বলের উপর, সো তাহলে ওই ফোর্সের ভ্যালুটা আমরা বের করছিলাম। এই পার্ট পর্যন্ত আমাদের করা হয়েছে রিশা। সো তাহলে আমাদের লাস্ট ক্লাসে এই পার্ট পর্যন্ত কমপ্লিট করছিলাম, দেন ওই যে আমাদের ইন্টারনেট প্রবলেমের জন্য দেন আর করতে পারি নাই, তাই না? তো তাহলে আমরা এর পরের কোশ্চেনটা থেকে এখন শুরু করব। হ্যাঁ, পরে বি নাম্বারে কি বলতেছে? The ball rolls along the ground until it collides with a stationary ball of mass 1.2 kg. So তাহলে আমার মানুষটা যে বলটাকে রিলিজ করছে ওই বলটা হলো 1.5 কেজির বল, আর সে যায় কি করছে, একটা স্টেশনারি বল যার ম্যাস হলো 1.2 কেজি, তার সাথে যায় কোলাইড করছে। তো এখন বলতেছে কি, আফটার দা কলিশন তারা এরকম একটা অ্যাঙ্গেলে ছুটে গেছে, যে বল নাম্বার 2টা এমন ডিরেকশনে গেছে আর বল নাম্বার 1টা এমন ডিরেকশনে গেছে। তো এখন বলতেছে কি, কয়টা ইনফরমেশন বলতেছে। আফটার দা কলিশন the 1.5 kg ball travels at 0.7 meter per second at an angle of 45 degree to the original direction. The 1.2 kg ball travels 1.8 meter per second at an angle of 20 degree to the original direction of the moving ball. So তাহলে আমাদেরকে বের করতে বলছে, show that the velocity v of the first ball as it collides with the second ball is about 2 meter per second. So তাহলে আমরা কি জানি, দেখো তো রিশা, আমরা জানি যে individually y direction before and after collision the momentum will remain conserved, individually x direction the momentum will remain conserved, তাই না রিশা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আমরা এখানের জন্য কি করতে পারি, আমরা জানি যে ইনিশিয়ালি, হ্যাঁ, ইনিশিয়ালি আমাদের বলটা শুধু কি করতেছিল, হরাইজন্টালি মুভ করতেছিল না? তো তাহলে the total momentum of the system, the total momentum of the whole system before collision is purely horizontal, যে শুধু horizontal direction-এ কাজ করতেছে, রাইট? তো তাহলে আমরা এই জিনিসটা করব এখন, যে considering x direction, ঠিক আছে, considering x direction or horizontal direction যেটাই বলো, considering x direction, total momentum before must be equal to total momentum after. Total momentum before must be equal to total momentum after. So এখন before এ total momentum কত, 1.5 কেজি, আর velocity ছিল কত, velocity ছিল v। So mass হলো 1.5 আর velocity হলো v। এটা হলো টোটাল মোমেন্টাম বিফোর দা কলিশন, তাই না? বিফোর কলিশন শুধু 1.5 কেজি বলটাই মুভ করতেছে, 1.2 কেজির বলটা তো স্টেশনারি ছিল, ঠিক আছে? আর আফটার দা কলিশন কি হইতেছে, আফটার দা কলিশন বল 1 মুভ করতেছে এই 45 ডিগ্রি নিচে। সো তাহলে আমাদের হরাইজন্টালের জন্য কি হবে, যার সাথে অ্যাঙ্গেল থাকে তার সাথে কস হবে না রিশা?
হ্যাঁ তো তাহলে এটা কি হবে আমাদের v1 cos 45 আর এটা কি হবে v2 cos 20 দোনোটাই তো x অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে cos তো তাহলে এইভাবে আমরা বের করতে পারি তো এখানে টোটাল মোমেন্টাম কি বলা যায় আমরা ফার্স্টে একটা কাজ করি ফার্স্টে একটু সিম্বল দিয়ে লিখে পরে ভ্যালুগুলো বসাই ঠিক আছে তো m1 v1 কি বলে m1 v এটা হলো টোটাল মোমেন্টাম b4 প্লাস m1 কি হবে v1 cos 45 প্লাস m2 v2 cos 20 তো এখন আমরা ভ্যালুস গুলি বসায় দেই ভ্যালুগুলি কত কত m1 হলো 1.5 v কত জানি না এটাই আমরা বের করব এরপরে m1 হলো 1.5 v1 কত v1 হলো 0.7 তো তাহলে 0.7 cos 45 প্লাস m2 হলো 1.2 আর v2 কত v2 হলো 1.8 cos 20 সো এখানে থেকে আমরা v টাকে সাবজেক্ট করলে v পেয়ে যাব না তো এখানে থেকে আমাদের v টাকে সাবজেক্ট করলে কত আসে একজন একটু ক্যালকুলেটর বসায় বলো যে v টাকে সাবজেক্ট করলে কি হয় হ্যাঁ One 1.85. 1.85 থ্যাংক ইউ 1.85 এর পরে কিছু আছে মিফতাহুল পরে দাঁড়াও ক্যালকুলেট করা লাগবে আমার মানে করা ছিল তো 3 সিগনিফিকেন্ট ফিগারে আর কি রাখছিলাম আচ্ছা 3 সিগনিফিকেন্ট ফিগারে রাখবা নাকি 2 তে রাখবা বলো তো তোমাকে শো করতে বলছে 2 সো তাহলে তোমাকে শো করতে বলছে 2 মিটার পার সেকেন্ড সো তাহলে আমরা রাখবো কত 2 সিগনিফিকেন্ট ফিগারে রেখে দেন দেখবো যে রাউন্ড আপ করলে ওটা 2 হয় নাকি সো তাহলে 1.8 এটা কত হয় এটা একটু বলো হ্যাঁ তানজিম কে সবগুলা করছো কোশ্চেন সলভ করছো এগুলা 1.8481322121 1.848 এরকম যদি আসে সো তাহলে আমাদের এটা আসলে 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে কত হবে 1.8 হবে না তাহলে 1.8 মিটার পার সেকেন্ড এন্ড এটাকে রাউন্ড আপ করলে পরে কত হয়ে যায় 2 মিটার পার সেকেন্ড শো হয়ে যায় রিশা বুঝতে পারছো এটা হ্যাঁ ভাইয়া আচ্ছা এরপরে বলতেছে by means of a suitable calculation show that the collision is inelastic কি করব টোটাল কে ই বিফোর বের করব দেন টোটাল কে ই আফটার বের করব দেন দেখবো যে দুইটা সমান না তো তাহলে ইনইলাস্টিক কলিশন বুঝতে পারছো এটা করে দেওয়ার দরকার নেই এটা নিজে নিজে করতে পারবা হ্যাঁ সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 26 এখন কোশ্চেন নাম্বার 27 এটাতে মিফতাহুল বলছিল ওর প্রবলেম আছে তাই না মিফতাহুল হ্যাঁ বি নম্বরে 27 এর বি তে আচ্ছা তো ফার্স্টে আমরা এখানে আমাদের দেখি the International Space Station ISS is in orbit at a height of 400 kilometer above the earth surface so তাহলে আর্থ এর সারফেসের 400 কিলোমিটার উপরে আইএসএস নামের ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা অরবিট করতেছে
তো বলতেছে সে 15.5টা অরবিট কমপ্লিট করে 24 আওয়ার্স এ। হ্যাঁ, এটা আমাকে শিফা বলো তো এটা কিভাবে বের করব, অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বের করব শিফা? শিফা শুনতেছো? ওমেগা ইকুয়াল টু কি থেটা বাই টি। সো এখন থেটা মানে হলো কত, কতটুকু অ্যাঙ্গেল কভার করতেছে। সো তাহলে 15.5টা অরবিট, একটা অরবিটে 2 পাই রেডিয়ান কভার করে। সো তাহলে 15.5টা অরবিটে 2 পাই ইনটু 15.5, আর টাইম লাগে হলো 24 আওয়ার্স। তো আওয়ার থেকে আমরা সেকেন্ডে নিলে পরে মাল্টিপ্লাইড বাই 60 ইনটু 60, এটা করলে পরে কত আসে মিফতাহুল? 1.127 into 10 to the power minus 3 rad per second. 1.127 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3 রেড পার সেকেন্ড। এটাকে লিখবো কত, এটাকে 1.13 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 রেড পার সেকেন্ড। যে আমাদের 15.5টা 3 সিগনিফিকেন্ট ফিগারে, সো 3 সিগনিফিকেন্ট ফিগারে রাখলাম। হ্যাঁ, 1.13 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3 আর রেড পার সেকেন্ড তো পাশে ওরা লিখেই দিয়েছে। এখন বি নাম্বারে তোমার প্রবলেম কি, প্রবলেম বলতেছো দেখো বি নাম্বার স্টার্ট দেওয়া কি বলতেছে, স্টুডেন্ট সাজেস্ট the ISS is traveling at a constant speed, so according to Newton's laws there will be no resultant force acting on it. কিন্তু এখানে তো কনস্ট্যান্ট স্পিড বলছে, কনস্ট্যান্ট স্পিড থাকা মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট বলো তো? না, তো তাহলে কনস্ট্যান্ট স্পিড হইতেই পারে, কিন্তু since it is moving in a circular path the velocity is changing because the direction is changing. Since the velocity is changing, there must be an acceleration, and in order for there to be an acceleration there must be a resultant force acting on the satellite. বুঝতে পারছো? হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু হলো ভাইয়া এটা। ক্রিটিসাইজ বলছে, তাহলে লিখবো কিভাবে? ও তো ক্রিটিসাইজ বলছে মানে তুমি যে স্টুডেন্টটা যে ভুল কথা বলতেছে, যে স্টুডেন্টটা বলতেছে স্পিড কনস্ট্যান্ট, তুমি বলবা যে হ্যাঁ স্পিড কনস্ট্যান্ট মানলাম, ভালো কথা, স্পিড কনস্ট্যান্ট এটাতে কোনো প্রবলেম নাই, কিন্তু স্পিড কনস্ট্যান্ট মানে এই না যে ভেলোসিটি কনস্ট্যান্ট, এটা বলবা। এই যে দেখো, এই যে দেখো ফার্স্টে বলে দিছে যে অল দো স্পিড ইজ কনস্ট্যান্ট, যে তুমি ফার্স্টে মেনে নিছো যে স্টুডেন্ট যে বলছে স্পিড কনস্ট্যান্ট এটাতে তো কোনো ভুল নাই, এটা ঠিক আছে, কিন্তু বলবা কি অল দো স্পিড ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি ইজ চেঞ্জিং, কেন? বিকজ ডিরেকশন চেঞ্জ হচ্ছে। সো তাহলে এখানে একটা মার্ক পাইলা। সো এখন এই যে তুমি বললা যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো তার মানে ভেলোসিটি চেঞ্জ মানে কি দেয়ার ইজ অ্যান অ্যাসেলারেশন। সো তাহলে দ্য আইএসএস ইজ অ্যাসেলারেটিং। এখন ইন অর্ডার ফর দেয়ার টু বি অ্যান অ্যাসেলারেশন কি হইতে হবে, there must be an unbalanced force acting on it. বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, আর বাকি পার্ট গুলোতে কোনো প্রবলেম নাই, এটা তো পরে ফোর্স চাইছে, এটা তো ইজিলি বের করা যায়। ম্যাগনিটিউড অফ দা সেন্ট্রিপিটাল ফোর্স কত হবে, F equals to m v square by r, or v এর জায়গায় এখানের মধ্যে আমরা r ওমেগা ইউজ করব বিকজ ওমেগা বের করে রাখছি আমরা, তাই না? এখন এখানে ম্যাস হলো 4.19 ইনটু 10 টু দি পাওয়ার 5। এরপরে রেডিয়াস মানে সার্কুলার পাথের রেডিয়াসটা কত, আর্থের রেডিয়াস হলো 6400, আর সে কি করতেছে আর্থের সারফেস থেকে আরো 30 কি বলে আরো 400 কিলোমিটার উপরে। সো তাহলে প্লাস আরো 400। এখন এটা কি এই পুরো জিনিসটা তো কিলোমিটারে, কিলোমিটার থেকে কিসে নিতে হবে, কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। সো তাহলে মাল্টিপ্লাইড বাই 1000, এইটার সাথে মাল্টিপ্লাইড বাই 1.13 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কয়ার, তাই না? সো এটা করলে পরে আমাদের ফোর্সের ভ্যালুটা আসবে। আচ্ছা, সিনথিয়ার 30 নম্বরে প্রবলেম, ঠিক আছে আমরা আসতেছি, দেখি আমাদের 30 এর আগে আর কোনটায় প্রবলেম আছে নাকি। আচ্ছা 27 এর পরে 28 এ কারো কোনো প্রবলেম নাই।
29 এ প্রবলেম নাই, 30 তে প্রবলেম। আচ্ছা, সো তাহলে সিনথিয়া 30 নাম্বারটা দেখি আমরা এখন। দেখো 30 নাম্বার, the photograph shows part of the cycling track used in the London 2012 Olympic Games. On the bend the track is banked. ট্র্যাকটাকে যে হরাইজন্টাল না রেখে এটা কি করছে, এমন বাঁকায় দিছে, তাহলে যেন সাইক্লিস্টটা কি করতে পারে, সুন্দর মতো টার্ন করতে পারে। ঠিক আছে, সো কি বলতেছে, is banked so that the outside of the track is higher than the inside of the track. সো তাহলে এরকম ট্র্যাকটাকে বা রাস্তাটাকে এমন বাঁকায় রাখছে। হ্যাঁ, তো কি হয়েছে, the diagram shows the R and W acting on the cyclist as it is traveling at a constant speed around the bend. সো তাহলে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স দেখতে পাইতেছো, এই যে এখানে এই যে ওয়েট আর এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই দুইটা। এখন বলতেছে এ নাম্বারে দেখো, explain why there must be a resultant force acting on the cyclist. সিনথিয়া, কেন রেজাল্টেন্ট ফোর্স কেন কাজ করতে হবে? সে একটা সার্কুলার পাথে মুভ করতেছে, তো সার্কুলার পাথে মুভ করার জন্য ভেলোসিটি চেঞ্জ হয়, কনস্ট্যান্ট স্পিড, কিন্তু ডিরেকশন এখানের মধ্যে দেখো যে স্পিড হলো কনস্ট্যান্ট। হ্যাঁ, স্পিড হলো কনস্ট্যান্ট। সো তাহলে স্পিড যদি কনস্ট্যান্টও থাকে, সে যে সার্কুলার একটা পাথে মুভ করবে, মাত্র যে মিফতাহুলকে বললাম ওই ক্রিটিসাইজ কোশ্চেনটার মধ্যে, যে স্পিড কনস্ট্যান্ট কিন্তু ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য ভেলোসিটি চেঞ্জ হবে, এন্ড ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য কি লাগবে, দেয়ার মাস্ট বি আ রেজাল্টেন্ট ফোর্স, যে অ্যাসেলারেশন হইতে হবে। ঠিক আছে, তো এখানের জন্য আমরা কি বলবো, এখানের জন্য বলবো যে since the cyclist is moving in a circular path, the direction is changing, so even though the speed is constant, as direction changes velocity changes, as direction changes velocity changes. So তার মানে কি, in order for velocity to change there must be a unbalanced force. In order for V to change there must be an unbalanced force acting on it. ঠিক আছে, তো এখন বলতেছে এই যে আমাদের ট্র্যাকটা ব্যাংক করা আছে বা বাঁকায় দেওয়া আছে, এই ট্র্যাকটাকে বাঁকায় দিলে সাইক্লিস্টের জন্য অ্যাডভান্টেজিয়াস কেন, যে তারা কি অ্যাডভান্টেজ পাচ্ছে, তারা এখানের মধ্যে কি করতে পারতেছে, দে আর বিং এবল টু স্টে ইন দ্য ট্র্যাক, যে তারা কি করতে পারতেছে, আগে যদি তারা বেশি স্পিডে মুভ করতো, হ্যাঁ আগে যদি তারা বেশি স্পিডে মুভ করতো তখন কি হইতো, তাদের একটা টেন্ডেন্সি থাকতো যে ট্র্যাকের থেকে বাইরের দিকে চলে যাওয়ার। যে তুমি মনে করো ট্র্যাক হলো হরাইজন্টাল, ট্র্যাকটা হলো হরাইজন্টাল, কিন্তু তুমি এরকম টার্ন নিবা, তো তুমি এরকম টার্ন নিতে সময় দেখবা যে ব্যাপারটা কি হয়, তুমি সেন্টারের থেকে বা বেন্ডের থেকে দূরে সরে যাইতেছো, তুমি অনেক যত বেশি স্পিডে টার্ন নিতে নিবা দেখবা যে তোমাকে কি করতেছে, ধাক্কা দিয়ে একটা ট্র্যাকের বাইরের দিকে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু যখন নাকি ট্র্যাকটা এরকম বেন্ড করা থাকবে তখন কি থাকবে, ট্র্যাকটা এরকম বেন্ড করা থাকলে পরে তখন রিঅ্যাকশন ফোর্সের, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের, দেখো এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ঠিক আছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সের একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল কাজ করবে। তো এই
নরমাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্টটা কি করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটাকে বাড়ায় দিতেছে। হ্যাঁ, আগে আগে কি হইতো এখানের মধ্যে দেখো, জাস্ট যদি একটা হরাইজন্টাল ট্র্যাক থাকতো, হ্যাঁ জাস্ট যদি একটা হরাইজন্টাল ট্র্যাক থাকতো তো তাহলে কি হইতো, জাস্ট একটা হরাইজন্টাল ট্র্যাক থাকলে the only force acting as the centripetal force would have been the friction force। যে স্ট্যাটিক ফ্রিকশন নামের একটা ফ্রিকশন আছে না, যে তুমি যেদিকে মুভ করতে যাবা সে তার অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে তুমি বেন্ড করতে চাইতেছো এরকম, তো তোমার টেন্ডেন্সি থাকবে বাইরের দিকে স্কিড করে চলে যাওয়ার, যে পিছলায় বেন্ডের বাইরের দিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো তখন কি করে, স্ট্যাটিক ফ্রিকশনটা তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা দেয়। সো তাহলে ট্র্যাকটা যদি হরাইজন্টাল থাকে শুধু স্ট্যাটিক ফ্রিকশনটাই আমাদের কি দিতেছে, সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যালাউ করতেছে। কিন্তু যদি তোমার ট্র্যাকটা এরকম বাঁকানো থাকে তো তখন কি হবে, স্ট্যাটিক ফ্রিকশন তো আছেই, প্লাস নরমাল রিঅ্যাকশন ফোর্সের একটা হরাইজন্টাল কম্পোনেন্টও কি করতেছে, তোমার সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। সো তাহলে এখানের মধ্যে কি করবে, তোমাকে অনেক বেশি স্পিডে টার্ন নিতে হেল্প করবে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা অ্যানসারটা দেখি তারা মার্ক স্কিমের মধ্যে কি বলছে দেখো। এই যে ফার্স্ট এর অ্যানসারটা, যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে তো তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, মানে সাইক্লিস্টটা অ্যাসেলারেট করতেছে। দেন কেন রাস্তাটা বাঁকানো থাকলে ভালো, কি হয়, the horizontal component of reaction force act towards the center of rotation, or horizontal componentটা কন্ট্রিবিউট করে কিসে, সেন্ট্রিপিটাল ফোর্সে। সো তাহলে লাভ কি হয়, সাইক্লিস্টটা এখন বেশি স্পিডে টার্ন করতে পারবে বা বেশি স্পিডে মুভ করতে পারবে। বুঝতে পারছো সিনথিয়া? হ্যাঁ ভাইয়া। বুঝি নাই, আবার বলবো? আচ্ছা, তো এখানের মধ্যে দেখো আমাদের কাজটা কি, তোমাকে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই। হ্যাঁ, এখানের মধ্যে দেখো এটা হলো আমাদের রেডিয়াস অফ দা পাথ। হ্যাঁ, সেরকম একটা ভেলোসিটি দিয়ে মুভ করবে। এখন তোমার এখানের মধ্যে কাজটা কি, centripetal force is equal to mv square by r, and this centripetal force is only being given by what, this centripetal force is only being provided by the static friction। ঠিক আছে, সো এখন ফ্রিকশনের তো একটা লিমিট আছে, স্ট্যাটিক ফ্রিকশনের একটা লিমিট আছে না, যে সে ম্যাক্সিমাম একটা সার্টেন ভ্যালু পর্যন্ত হইতে পারবে, এর বেশি সে হইতে পারবে না। সো এখন ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার ফ্রিকশন into r divided by m। so this is the maximum possible velocity যেটা দিয়ে কি করতে পারবে, সাইক্লিস্টটা টার্ন করতে পারবে উইদাউট স্কিডিং। ঠিক আছে, স্কিড করা মানে বুঝো, স্কিড করা মানে কি, স্কিড করা মানে পিছলায় যাওয়া। ঠিক আছে, যে সে কি করবে, সে এরকম রাস্তার সাথে এমন মুভ করতেছিল, দেন হঠাৎ করে পিছলায় এসে কি করবে, অ্যাওয়ে ফ্রম দা সেন্টার মুভ করে চলে যাবে। সো স্কিড করার আগ পর্যন্ত সে কত ম্যাক্সিমাম স্পিডে মুভ করতে পারবে, রুট ওভার ফ্রিকশন ইনটু আর ডিভাইডেড বাই এম। কিন্তু কিন্তু যদি আমাদের কি থাকে, ট্র্যাকটা এরকম বাঁকানো থাকে, ঠিক আছে, ট্র্যাকটা যদি এরকম ইনক্লাইন করা থাকে, সো তাহলে দেখো কি হয়, ট্র্যাকটা এরকম ইনক্লাইন করা থাকলে পরে আমাদের একটা এক্সট্রা ফোর্স আসতেছে, সেন্টার অফ দা সার্কেলের দিকে একটা এক্সট্রা ফোর্স আসতেছে। এক্সট্রা ফোর্সটা কি, এই যে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এমন কাজ করতেছে। তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টটা, নরমাল রিঅ্যাকশন আর এইচ লিখলাম, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট, আর ফ্রিকশনও তো এইদিকেই আছে। সো এখন সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা কি করলো, আগে থেকে বেড়ে গেল না সিনথিয়া? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই যে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা যে আগের থেকে বেড়ে গেছে,
সো তাহলে এখন সে যে ম্যাক্সিমাম স্পিডে মুভ করতে পারতো, এখন এই ম্যাক্সিমাম স্পিডের ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে না? যে আগে সে যত স্পিডে টার্ন করতে পারতো, এখন তার ম্যাক্সিমাম স্পিড অর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিডের ভ্যালুটা কি করে গেছে, আগের থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, সো এর জন্য আমরা এটা বললাম যে যদি রাস্তাটা এরকম ব্যাংক করা থাকে কি হবে, রাস্তাটা এরকম বাঁকানো থাকলে পরে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটাকে বাড়ায় দিতেছে। সো তাহলে সাইক্লিস্টটা এখন কি করতে পারবে, সাইক্লিস্টটা এখন আরো বেশি স্পিডে টার্ন করতে পারবে। বুঝতে পারছো? তো এখন এখানের জন্য আমরা অ্যানসারটা যদি লিখি, অ্যানসারটা কিভাবে লিখবো দেখো, অ্যানসারটা আমরা লিখবো এরকম, এই জিনিসটা মুছে দেই আগে। তার মধ্যে অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হবে এই যে when the track is banked, the horizontal component of normal reaction force contributes to the centripetal force, যে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটার মধ্যে আরো হেল্প করতেছে কে, নরমাল রিঅ্যাকশন ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টটা। সো the cyclist can move around a bend at a greater speed। ঠিক আছে, সে এখন আরো বেশি স্পিডে কি করতে পারবে, এরকম টার্ন নিতে পারবে। বুঝতে পারছো? এইগুলা এইগুলা তো তোমাদের ভিডিওগুলা যেসব দিছিলাম ওগুলা তোমাদের রিওয়াচ করতে হবে, বুঝছো? যে আমার ভিডিওগুলাই শুধু না, তোমাদেরকে যে ওই খান একাডেমির কতগুলা যে ভিডিও আমি দিছিলাম ওগুলার মধ্যে থেকে কিন্তু এমন ব্যাংক রোডের আর ব্যাংক সারফেসের কনসেপ্ট গুলা দেখতে পারার কথা, বুঝছো? সেইগুলা জিনিস ওখানে থেকে দেখতে হবে আরো। তারপর এখানের মধ্যে কি বলতেছে, সি নাম্বারে an inflatable airbag helmet for cyclists has been designed to prevent head injuries। সো তাহলে এরকম ইনফ্লেটেবল এমন হেলমেট আছে যেটা কি করবে, আমাদের এয়ার ব্যাগের মতো কাজ করবে। বুঝছো? যে গাড়িতে যেরকম আমরা এয়ার ব্যাগ ইউজ করি, যে হঠাৎ র্যাপিড একটা ডিসিলারেশন হলে তখন এয়ার ব্যাগটা ফুলে ওঠে, সো এরকম সাইক্লিস্টরা এমন এই জিনিসটা ফলো করবে। ঠিক আছে, সাইক্লিস্টরাও এই জিনিসটা ফলো করবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ইট ইজ ওয়ার্ন লাইক আ স্কার্ফ অ্যারাউন্ড দ্য নেক। দাঁড়াও 1 মিনিট, আমার স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে নেই। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম দেখো, এখানে ভিতরে যে ইনবিল্ট সেন্সর আছে যেটা ডিটেক্ট করতে পারে যে কোন একটা র্যাপিড ডিসেলারেশন হয়েছে নাকি বা কোন একটা ক্র্যাশ হয়েছে নাকি। হ্যাঁ, কি বলতেছে দেখো, inbuilt sensors detect when cyclist is involved in a crash and inflate airbag over the cyclist head in কত সেকেন্ড, 0.1 সেকেন্ডের মধ্যে সে ওটাকে ওরকম ইনফ্লেট করে ফেলতে পারে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, the graph shows how the force on a cyclist head during a collision varies with time when airbag is not used। সো airbag ইউজ না করলে পরে দেখো অনেক অল্প টাইমে অনেক বড় একটা ফোর্স সে কি করতেছে, ফিল করতেছে। হ্যাঁ,
অনেক অল্প টাইমে অনেক বড় একটা ফোর্স কাজ করতেছে সাইক্লিস্টের উপরে। কিন্তু এখন তোমাকে বলতেছে add to the axis the graph that shows how the force on a cyclist's head during a collision varies with time when airbag is used. airbag ইউজ করলে কিভাবে আমাদের ফোর্স ভার্সাস টাইম গ্রাফটা দেখতে হবে ওই জিনিসটা আঁকতে বলছে। এখন এটা আমাকে সিনথিয়া বলো যে ফোর্স ভার্সাস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দেয়? সিনথিয়া মোমেন্টাম, যে চেঞ্জ ইন মোমেন্টাম। ভেরি গুড। সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম দিবে। তো এখন চেঞ্জ ইন মোমেন্টাম তো ফিক্সড, যে সে ইনিশিয়ালি যেই স্পিডে ছিল ফাইনালি সে রেস্টে আসবে। সো তার মানে দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ফিক্সড। সো তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ সেম থাকবে। কিন্তু কি হয়, আমরা যে ও লেভেলসে থাকতে সময় মুখস্থ পড়ে আসছিলাম না অনেকগুলা জিনিস, যে সিট বেল্ট কি করে ডিসিলারেশন টাইমটা বাড়ায় দেয়, সো তাহলে ফোর্সের ভ্যালুটা কমায় দেয়। দেন এয়ার ব্যাগ কি করে ডিসিলারেশন টাইম বাড়ায় দেয়, সো তাহলে ফোর্সের ভ্যালু কমায় দেয়। দেন ক্রাম্পেল জোন ডিসিলারেশন টাইম বাড়ায় দেয়, তো তার মানে ফোর্সের ভ্যালু কমায় দেয়। সো তার মানে কি এখানের মধ্যে কি হবে, ডিসিলারেশন টাইমটা বেশি হবে এন্ড ফোর্সের ভ্যালুটা কি আসবে, কম আসবে। কিন্তু ফাইনালি ওভারঅল চেঞ্জ ইন মোমেন্টাম তো কনস্ট্যান্ট। এটা আমরা অ্যানসারের মধ্যে আগে লিখতাম ও লেভেলসে থাকতে সময়, মনে আছে? যে since change in momentum is constant or since change in momentum is fixed, as deceleration time increases the value of the force decreases because F equals to change in momentum divided by time, তাই না? সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ফিক্সড থাকবে। সো তাহলে টাইম যদি বাড়ে তো তাহলে ফোর্সের ভ্যালুটা কি হবে, কমে যাবে। তো তাহলে ইনজুরির পসিবিলিটি কম। সো তাহলে আমরা গ্রাফের শেপটা এরকম আঁকলাম যে ওভারঅল এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি হবে, সেম হবে। ঠিক আছে, ওভারঅল এরিয়া আন্ডার দ্য গ্রাফ সেম হইতেছে। এখন বলতেছে জাস্টিফাই দ্য শেপ অফ ইওর গ্রাফ। সো তাহলে আমরা মাত্র যেই এক্সপ্লেনেশন বললাম বা যেই লজিক বললাম ওই জিনিসটা বলবো। কি বলবো, যে এয়ার ব্যাগ থাকলে পরে ডিসিলারেশন টাইমটা অনেক বেশিক্ষণ ধরে হবে, মানে সাইক্লিস্ট অনেক বেশিক্ষণ ধরে ডিসিলারেট করবে। সো তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ সেম থাকবে। হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ সেম থাকবে, কিন্তু টাইম যত বেশি হবে তত কি ফোর্সের ভ্যালুটা কমে যাবে। তো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে বলবো। দেখো এই যে গ্রাফ ড্রন উইথ আ স্মলার ফোর্স এন্ড আ লঙ্গার টাইম। জাস্টিফিকেশনটা কি, এয়ার ব্যাগে কি হয়, ফোর্সের ভ্যালু কমে যায়। কেন? অ্যাসেলারেশন কম, বা কি বলা যায়, এরিয়া আন্ডার দ্য গ্রাফ মাস্ট বি দ্য সেম। এরিয়া আন্ডার দ্য গ্রাফ কেন সেম থাকতে হবে, বিকজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট অর চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ফিক্সড। বুঝতে পারছো সিনথিয়া? সো তাহলে এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 31 এ কারো কোনো প্রবলেম নাই। মিফতাহুল প্রবলেম দিছে 32 তে, 32A1। আচ্ছা, (32A1) এ প্রবলেম। আচ্ছা দেখি কি বলছে। The law of conservation of momentum can be investigated using a low friction track with two gliders. ঠিক আছে, ভালো কথা। Glider B is stationary. Glider A is given a gentle push towards glider B. আচ্ছা, the gliders collide, stick together and move off. আচ্ছা, এখন বলতেছে A1 এ describe how you would use the apparatus shown to verify the law of conservation of momentum. এখানের মধ্যে দেখো মিফতাহুল, যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমাদেরকে কি বলে, টোটাল মোমেন্টাম বিফোর মাস্ট বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার, তাই না? সো এখন এখানের মধ্যে আমাদের কাছে দুইটা লাইট গেট আছে, দেখছো লেভেল করা লাইট গেট। আচ্ছা, এখন দেখো প্রথমে এই যে গ্লাইডার এ যখন মুভ করবে বিফোর দা কলিশন, সে এই লাইট গেট দিয়ে, যে এটাকে লাইট গেট 1 নাম দেই,
সো দিস ইজ লাইট গেট 1 কি করলো গ্লাইডার এ লাইট গেট 1 এর সামনে দিয়ে গেল তো তাহলে গ্লাইডার এ যখন নাকি লাইট গেট 1 এর সামনে দিয়ে যাবে এই যে তার উপরে যে একটা ইন্টারাপ্টার কার্ড লাগানো আছে এই ইন্টারাপ্টার কার্ডটা কি করবে লাইটটাকে ব্লক করবে না হ্যাঁ তো তাহলে লাইটটা কতক্ষণ ধরে ব্লক আছে ওইটা আমরা তো লাইট গেট থেকে বের করতে পারবো তাই না টাইমারের থেকে হ্যাঁ সো এখন লেন্থ অফ দা কার্ড আমরা কি করতে পারবো রুলার দিয়ে বা মিটার রুল দিয়ে বের করতে পারবো সো লেন্থ অফ দা কার্ড জানি কতক্ষণ ধরে লাইটটা ব্লক ছিল এটা জানি তো তাহলে এখানে থেকে কি বের করে ফেলতে পারবো দা ইনিশিয়াল ভেলোসিটি অফ গ্লাইডার এ তাই না হ্যাঁ আচ্ছা এরপরে দেখো পরে কলিশনের পরে এই যে গ্লাইডার এ যখন নাকি গ্লাইডার বি এর সাথে কোলাইড করছে দেন দুইটা একসাথে লেগে গেছে তো দুইটা একসাথে লেগে গেছে দেন একসাথে অ্যাটাচ হওয়ার পর তারা কি করবে the gliders will pass through light gate number 2 তাই না হ্যাঁ তো এখন এই যে তারা লাইট গেট নাম্বার 2 এর সামনে দিয়ে গেল তখন কি করবে লাইট গেট 2 এর লাইটটাকে ব্লক করবে কখন যখন নাকি গ্লাইডার এর কার্ডটা লাইট গেট 2 এর মাঝে চলে আসবে তাই না সো তাহলে তখন ওখানের জন্য আমরা একটা টাইম পাবো সো এখন আমরা ফাইনাল মোমেন্টাম যে আফটার কলিশন দুইজনের কম্বাইন্ড ভেলোসিটি কত ওইটা আমরা বের করতে পারতেছি না দুইজনের কম্বাইন্ড ভেলোসিটি যে একসাথে গায়ে লেগে গেছে সো তাহলে এরপর একসাথে মুভ করলে গ্লাইডার এর ভেলোসিটি যা হবে গ্লাইডার বি এর ভেলোসিটি তো তাই হবে তাই না হ্যাঁ আচ্ছা সো তাহলে আমরা গ্লাইডার বি এর ইনিশিয়াল ভেলোসিটি জানি 0 আফটার কলিশন ভেলোসিটি আমরা বের করতে পারি গ্লাইডার এর বিফোর কলিশন ভেলোসিটি আমরা বের করব আফটার কলিশনও ভেলোসিটি বের করব তাহলে আর জানার বাকি আছে কি জানার বাকি আছে হলো ম্যাস দেন আমরা এখন কি করব এই দুইটা গ্লাইডারের ম্যাস বের করব দেন এরপরে আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই হয় নাকি হয় না এটা কিভাবে বের করব টোটাল মোমেন্টাম বিফোরটা ক্যালকুলেট করব দেন দেখব যে টোটাল মোমেন্টাম আফটারের সাথে মিলে নাকি যদি মিলে যায় তো তার মানে মোমেন্টাম কনজার্ভ যদি না মিলে তো তার মানে মোমেন্টাম কনজার্ভ না এটা মাস্ট মিলতেই হবে না মিললে পরে তোমার কোন একটা ভুল গেছে আর কি বুঝতে পারছো তো এখন এই যে এখানের মধ্যে দেখো কাজটা কি করব ম্যাস বের করব গ্লাইডার গুলার লেন্থ অফ দা কার্ড বের করব রেকগনাইজ দা টাইম the car takes in order to pass the light gate calculate the velocity using the formula length of the car divided by time then recognize the need to show that m1 v1 is equal to m1 plus v1 into common velocity or equivalent description in words বুঝতে পারছো মিস্তাহুল হ্যাঁ তো তাহলে এইটা ছিল আমাদের 32A1 তোমার তো 32A1 এ শুধু প্রবলেম ছিল হ্যাঁ আচ্ছা ক্লাস এটা আজকে আমাদের যতক্ষণ না পর্যন্ত শেষ হয় বুঝছো রিশা যতক্ষণ না পর্যন্ত আজকে শেষ হয় আমাদের এটা ততক্ষণ পর্যন্ত আমরা এরকম করাইতে থাকবো আর কি কোশ্চেন টোটাল 49 টা না আমরা এখন কোশ্চেন নাম্বার 32 তে আছে সো তাহলে হোপফুলি শেষ হবে আচ্ছা তোমরা এখন এটা নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো হ্যাঁ এটার মধ্যে আর 1 মিনিট বাকি আছে নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো ওইটাতে আমরা বাকি প্রবলেমগুলো দেখতেছি ঠিক আছে আচ্ছা রিশা যে প্রবলেমের লিস্টটা দিছিল রিশার ওই লিস্টের মধ্যে থেকে দেখি আচ্ছা রিশার 32 পুরাটাতেই প্রবলেম আছে না না ভাইয়া এতেই ছিল আচ্ছা তাহলে পরে তো ভালো তো তাহলে 32 শেষ দেন 33 তে মনে হয় মিফতাহুলের ছিল প্রবলেম একটা 33A3 আচ্ছা আচ্ছা 33 এর 3 নাম্বার আচ্ছা A3 তে এখানের মধ্যে মিফতাহুল এটা আমরা পরে করব এটা ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড বুঝছো এটা আমরা পরে করব এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে রিলেটেড বুঝছো এটা আমরা এখনো পড়ি নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে
তো তাহলে আমরা A3 এটা পরে করব। দেন 34 এ প্রবলেম, রিশারও প্রবলেম, মিফতাহুলেরও প্রবলেম। সো তাহলে আমরা 34 দেখি। আচ্ছা, এখন 34। A student read the following extract from a textbook. In an elastic collision between two objects of equal mass where one is initially stationary, the objects move off at 90 degree to each other after the collision. So তাহলে এটা তো আমরা ওই ফ্যাক্ট লিখে আসছিলাম যে ইলাস্টিক কলিশন হওয়ার জন্য আফটার কলিশন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। দেন এটা আমরা শো করছিলাম পিথাগোরাস দিয়ে, মনে আছে না? পিথাগোরাস থিওরেম দিয়ে এরকম শো করছিলাম যে কাইনেটিক এনার্জির ওইভাবে যে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর ইজ ইকুয়াল টু টোটাল কাইনেটিক এনার্জি আফটার, দেন হাফ এম গুলি কাটাকাটি চলে যায়, দেন ফাইনালি কি থাকে, ইনিশিয়াল ভেলোসিটি স্কয়ার ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি স্কয়ার গুলার সামেশন। তো কি বলতেছে, the student investigated this using a collision between two identical steel balls each of mass 66 গ্রাম। তো তাহলে স্টিল বল গুলার মাস কত করে, 66 গ্রাম করে। এ নম্বরে বলতেছে the diagrams illustrate the collision between the balls। আচ্ছা, তো বল 1 এসে মুভ করতেছে u1 ভেলোসিটিতে, বল 2 তে আছে রেস্টে। আফটার দ্য কলিশন তারা এরকম মুভ করে গেল ফাই অ্যাঙ্গেল উপর দিয়ে, v2 থিটা ডিগ্রি নিচে দিয়ে v1। আচ্ছা, এখন এখানের মধ্যে আমাদের কয়টা ইনফরমেশন বলতেছে, কি বলতেছে, in one experiment u1 was 0.72 meter per second আর theta was 29 degree। আচ্ছা, for such a collision it can be shown that if the balls are to separate at 90 degree, হ্যাঁ, বলগুলা যদি 90 ডিগ্রিতে সেপারেট হইতে হয়, তো তাহলে থিটা যদি 29 হয়, থিটা যদি 29 হয়, তো তাহলে এটা কত হইতে হবে, 61 হইতে হবে। তো তাহলে এটা বলতেছে, সরি, থিটা যদি 29 হয় তো তার মানে ফাই হইতে হবে 61। দেন বলতেছে v1 হইতে হবে এত, v2 হইতে হবে এত, এগুলা তারা বের করে বলে দিছে। এখন বলতেছে show that these values satisfy the condition for conservation of momentum in the initial direction of the ball 1। so তাহলে দেখো রিশা, টোটাল মোমেন্টাম বিফোর কত, জাস্ট বল 1 এর আছে মোমেন্টাম, টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু মাস অফ, কোথায়, আচ্ছা ম্যাথ তারা দেয় নাই, তারা বলতেছে যে ম্যাথ তো আইডেন্টিক্যাল। তো তাহলে আমরা ম্যাথটাকে এম ধরে রাখি, হ্যাঁ, ম্যাথটাকে আমরা এম ধরে রাখি। সো তাহলে এখানের মধ্যে আমরা লিখবো কি, এখানের মধ্যে আমরা লিখবো যে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু এম ইনটু u1। তো এখন এম ইনটু u1 হলো টোটাল মোমেন্টাম বিফোর, আর টোটাল মোমেন্টাম আফটার কত, total momentum after is equal to, এখানের মধ্যে দেখো বিফোর কলিশন, হ্যাঁ মিফতাহুল, বিফোর কলিশন পুরো মুভমেন্টটাই কি ছিল, হরাইজন্টাল ছিল না, বলো তো? হ্যাঁ। তো তাহলে টোটাল মোমেন্টাম ইন দা ওয়াই ডিরেকশন কত হবে, 0 হবে না? হ্যাঁ। তো তাহলে আফটার কলিশন ও টোটাল মোমেন্টাম ইন দা ওয়াই ডিরেকশন কত হবে, 0 হবে। হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে আমরা দেখি যে v2 এর হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হয়, v2 cos 61, আর v1 এর হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হয়, v1 cos 29। তো তাহলে আমরা ফার্স্টে ফর এক্স ডিরেকশন দেখতেছি, হ্যাঁ, ফর এক্স ডিরেকশন আমরা দেখতেছি, যেখানের মধ্যে কাজটা কি, টোটাল মোমেন্টাম বিফোর হলো এটা, টোটাল মোমেন্টাম আফটার কি হবে, m1 v1 cos 29 প্লাস m2 v2
m1 m2 আসলে আলাদা করে লেখার দরকার নাই, ম্যাথ সমান না, তো তাহলে ম্যাথ গুলাকে আমরা m দিয়ে লিখে দেই, ঠিক আছে? ম্যাথ গুলাকে আমরা m দিয়ে লিখে দেই, তো তাহলে এটা কত হবে cos 61। তো এখন এই দুইটা কি হইতে হবে, সমান সমান হইতে হবে, দিস মাস্ট বি ইকুয়াল টু দিস, তাই তো? দিস মাস্ট বি ইকুয়াল টু দিস। তো তাহলে আমরা এখানের মধ্যে দেখি mu1 is equal to mv1 cos 29 plus mv2 cos 61। m গুলাকে এখন আমরা এলিমিনেট করে দেই, m গুলাকে কমন নিয়ে কি করে দেওয়া যায়, কাটাকাটি করে দেওয়া যায়, তাই না রিশা? তো এটা হইলে পরে u1 is equal to v1 cos 29 plus v2 cos 61। তো এখন দেখো v1 কত, v1 হলো 0.63 আর v2 হলো 0.35। So 0.63 cos 29 plus 0.35 cos 61 কত আসে দেখো তো একটু। 0.72069। 0.7206, এরপর ওইটা তো আসবেই। তো তাহলে এত মিটার পার সেকেন্ড। তো তাহলে কি u1 এর ভ্যালুর সাথে মিলে গেছে নাকি না? হ্যাঁ মিলছে। আমাদের এই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের এই ফর্মুলার মধ্যে বা এই রিলেশনের মধ্যে টোটাল মোমেন্টাম বিফোর আর আফটার সমান হওয়ার কথা, এন্ড এই দুইটা কি হইতেছে, সমান হইতেছে। তো তার মানে আমরা এখানের মধ্যে শো করে ফেললাম কি এক্স ডিরেকশনে মোমেন্টাম কনজার্ভ। ওয়াই ডিরেকশনের জন্য আমরা দেখি ফর ওয়াই ডিরেকশন টোটাল মোমেন্টাম বিফোর কত, ফর ওয়াই ডিরেকশন, আচ্ছা তো তাহলে ওয়াই ডিরেকশনের জন্য কি হবে, টোটাল মোমেন্টাম বিফোর হলো 0 বিকজ ইনিশিয়ালি পুরো মুভমেন্টটাই হলো হরাইজন্টাল, আর টোটাল মোমেন্টাম আফটার কি হবে, টোটাল মোমেন্টাম আফটার দেখো বল 2 যাইতেছে উপরে আর বল 1 যাইতেছে নিচে। তো তাহলে এটা হলো v2 sin 61 আর এটা কি v1 sin 29। সো এখন এই দুইটা কি হইতে হবে, সমান সমান হইতে হবে না রিশা? ইকুয়াল এন্ড অপোজিট হইলে পরেই তো আমাদের কি করবে, উপরের আর নিচের মোমেন্টাম গুলাকে ক্যান্সেল আউট করে দিবে, তাহলে যেন টোটাল মোমেন্টাম আফটারও কত থাকে, 0 থাকে। সো তাহলে আমরা উপরেরটাকে পজিটিভ ধরি, নিচেরটাকে নেগেটিভ ধরি, ঠিক আছে? উপরেরটাকে পজিটিভ ধরি, নিচেরটাকে নেগেটিভ ধরি। সো তাহলে কি v2 sin 61 minus v1 sin 29। তো তাহলে এই দুইটা কি হবে, সমান সমান হবে, যে 0 is equal to m m মোমেন্টাম যেহেতু ফার্স্টে, তো তাহলে m v2 sin 61 minus m v1 sin 29। দেন দেখবা কি ম্যাচ ম্যাচ কাটাকাটি চলে গেলে দেন v1 sin 61 আর v2 কি বলে v2 sin 61 আর v1 sin 29 দোনোটা কি আসবে, সমান সমান আসবে, ঠিক আছে? সো তাহলে এইভাবে করে আমরা কি প্রুফ করে ফেললাম রিশা, এইভাবে করে আমরা প্রুফ করে ফেললাম যে the total momentum are conserved both in the y direction and in the x direction। এখানের মধ্যে আমরা দেখি তার অ্যানসারের মধ্যে কিভাবে করছে। এই যে example of calculation,
প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করে দেন শো করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে। বুঝতে পারছো রিশা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো তাহলে এটা ছিল A1। দেন A2 তে বলতেছে show these values satisfy the condition for elastic collision। তো ইলাস্টিক কলিশন যে হয় এটা আমাদের শো করতে বলছে। সো তাহলে টোটাল কে before is equal to টোটাল কে after। সো টোটাল কাইনেটিক এনার্জি বের করে দেন আমরা দেখাবো টোটাল কে before আর টোটাল কে after সমান সমান হইতেছে। সো তার মানে কাইনেটিক এনার্জি কনজার্ভড এন্ড দ্যাট মিন্স দিস ইজ অ্যান ইলাস্টিক কলিশন। তো এটা আমরা শো করব। এরপরে কি, এরপর বি নাম্বারে বলতেছে the photograph shows the students actual results for this experiment. The positions of the colliding balls at successive time intervals have been overlaid on a single image। যে ওরকম ফ্রেম বাই ফ্রেম প্রত্যেকটা ইমেজ গুলাকে একটা সিঙ্গেল পিকচারের মধ্যে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, যে এখান থেকে এই যে বল 1টা আসছিল, দেন বল 2টা এমন গেছে, বল 1টা এমন নিচে গেছে। এখন বলতেছে state the additional information that the student needs in order to determine the speed of the balls। যে এখন তার কি বের করতে হবে, স্পিড বের করার জন্য আর কি অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে। দেখো আমরা কি জানি, আমরা তো জানি যে এটা প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমাদের কি করা আছে, সাকসেসিভ টাইম ইন্টারভাল মানে কি সেম টাইম ইন্টারভাল পর পর তাদের পজিশনটা দেওয়া। এখন টাইম ইন্টারভাল আমরা জানি, কিন্তু আমাদের কি জানা দরকার, আমাদের তো ভেলোসিটি বের করার জন্য ডিসটেন্সও জানতে হবে। সো তাহলে আমাদের কি করা লাগবে, উই নিড টু নো দা টাইম ইন্টারভাল এন্ড দা স্কেল অফ দা ফটোগ্রাফ। ঠিক আছে, আমাদের স্কেল অফ দা ফটোগ্রাফ লাগবে, যে কত সেন্টিমিটার অন দা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস কত সেন্টিমিটার ওর কত ডিসটেন্স ইন রিয়েল লাইফ। ঠিক আছে, সো তাহলে আমাদের কি কি লাগবে, একটা হলো টাইম ইন্টারভালের ভ্যালুটা, we need to know the value of the time interval, and আরেকটা কি লাগবে মিফতাহুল, আরেকটা লাগবে হলো আমাদের স্কেল অফ দা ডায়াগ্রাম। যে আমরা এখানের মধ্যে টাইম ইন্টারভাল জানলাম যে এই পিকচার থেকে এই পিকচারে এতটুকু টাইম নেয়, কিন্তু এই দুইটা পিকচারের মধ্যে ডিসটেন্স কত, ডিসটেন্সটা জানলে পরে সেটা কি বের করতে পারবো, স্পিড বের করতে পারবো, তাই না? সো তাহলে এখানের জন্য আমার কি জানতে হবে, ডায়াগ্রামের স্কেলটা জানতে হবে। রিশা বুঝতে পারছো? আচ্ছা, রিশা ডিসকানেক্ট হয়ে গেছিল, ওর এখন অডিও কানেক্ট নাই। মিফতাহুল বুঝছো এটা? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে রিশা এখানের মধ্যে দেখো আমরা আরেকবার বলি যে তোমার কি করতে হবে, তোমার সাকসেসিভ টাইম ইন্টারভাল পর পর এটা বলছে, কিন্তু টাইম ইন্টারভালের ভ্যালুটাই তো বলে নাই। সো তাহলে তোমার কি কি জানতে হবে, ইউ নিড টু নো দা টাইম ইন্টারভাল। ঠিক আছে, টাইম ইন্টারভালের অ্যাকচুয়াল ভ্যালুটা কত এটা জানতে হবে, আর আরেকটা জিনিস কি জানতে হবে, আরেকটা জিনিস জানতে হবে যে দ্য স্কেল অফ দা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের কত সেন্টিমিটার মানে রিয়েল লাইফের কত সেন্টিমিটার, এই স্কেলটা তোমার জানতে হবে। ঠিক আছে, তাহলে পরে তুমি কি করতে পারবা, ডিসটেন্স বাই টাইম ইউজ করে তুমি স্পিড গুলা বের করতে পারবা। বলছে না যে স্পিড বের করার জন্য তোমার এডিশনাল কি ইনফরমেশন লাগবে, ইউ নিড টু নো দা ডিসটেন্স। সো ডিসটেন্স জানার জন্য ইউ নিড টু নো দা স্কেল অফ দা ডায়াগ্রাম, আর ইন অর্ডার টু নো দা টাইম তোমার টাইম ইন্টারভালের ভ্যালুটা জানতে হবে। বুঝতে পারছো রিশা? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, the student looked at the photograph and noticed that the angle between the paths of the two balls after the collision was not 90 degrees। so তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল না। সো এখন সে একটা কম্পিউটারাইজড একটা মডেল বানাইছে যে অ্যাঙ্গেলের সাথে কিভাবে টোটাল কাইনেটিক এনার্জি আফটার দা কলিশন চেঞ্জ হয়। দেখো অ্যাঙ্গেল যখন নাকি 90 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল যখন নাকি 90 ডিগ্রি তখন কত, এটা কোন অ্যাঙ্গেল, এটা হলো ফাই, অ্যাঙ্গেল ফাইটা। ঠিক আছে, he used the same initial condition for ball 1 and the same value of theta। সে থেটার ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট রেখে, আর থেটার ভ্যালু সে ফিক্স রেখে সে কি করছে, সে ফাই এর ভ্যালুটাকে চেঞ্জ করছে।
থেটা কোনটা ছিল আর ফাই কোনটা ছিল? থেটা ছিল বল 1 এর অ্যাঙ্গেলটা আর ফাই ছিল বল 2 এর অ্যাঙ্গেলটা, ঠিক আছে? সো সে কি করছে, থেটার ভ্যালুটাকে ফিক্স রেখে, থেটার ভ্যালু একটা ফিক্সড একটা ভ্যালুতে রেখে সে ফাই এর ভ্যালুটাকে বারবার চেঞ্জ করে করে দেখলো যে কাইনেটিক এনার্জির ভ্যালু কত কি হয়, ঠিক আছে? তো কি বলতেছে দেখো, the computer calculated the total kinetic energy after the collision for a range of values of phi. আচ্ছা, the following graph was produced. তো এই গ্রাফটা প্রডিউস করা হয়েছে। এখন বলতেছে measure phi from the photograph and use the graph to suggest why the angle between the path is not 90 degree. সো এখন আমাদের ফাইটাকে ডায়াগ্রাম থেকে মেজার করতে বলছে। সো এটার জন্য আমাদের ডায়াগ্রাম থেকে অ্যাঙ্গেলটা মাপতে হবে আর কি। সো দিস ইজ ফাই, তাই না? এটা হলো ফাই আর এটা হলো থেটা। সো এখন ডায়াগ্রাম থেকে ফাই এর ভ্যালুটা মাপতে বলছে। ডায়াগ্রামে থেকে ফাই এর ভ্যালুটা মাপার পর দেন বলছে যে কেন এটা 90 ডিগ্রি হয় না। And use the graph to suggest why the angle between the path is not 90 degree. So তাহলে ফার্স্টে phi এর ভ্যালুটা বের করবা, phi এর ভ্যালুটা সামথিং কিছু একটা আসবে। এটা অ্যাকচুয়ালি আমাদের হার্ড কপির উপরে অ্যাঙ্গেল বের করা ইজি, এরকম পিডিএফ এর মধ্যে অ্যাঙ্গেল বের করা এত সোজা না, বুঝছো? তো এর জন্য এই জিনিসটা তোমরা এখনের জন্য বাদ দিতে পারো, এটা আমরা পরে করতে পারবো, ঠিক আছে মিফতাহুল? পিডিএফ এর মধ্যে এরকম অ্যাঙ্গেল বের করা টাফ। হ্যাঁ, সো এটা গেল 34। এরপরে দেখি 34 এর পরে 37। রিশাদ 34 এর পরে পুরো প্রবলেমের লিস্ট দেওয়া নাই, সো তাহলে মিফতাহুলের 37 নম্বরে প্রবলেম। ভাইয়া 35 বিটা তো প্রবলেম। 35 এর বিতে? হ্যাঁ বি। আচ্ছা, কি বলতেছে? এক্সপ্লেইন হাউ দ্য ড্রাম স্পিনিং সেপারেটস ওয়াটার ফ্রম দ্য ক্লথস। আচ্ছা, এখন এখানের মধ্যে দেখো কি হইতেছে, এটা একটা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের ভিতরে একটা ড্রাম আছে এটা। আচ্ছা, এখন এখানের মধ্যে বলতেছে কি, the drum is a hollow metal cylinder with a series of holes through the surface. So hollow একটা সিলিন্ডার যেটার ভিতরে অনেকগুলো এরকম ফুটা করা আছে। বলতেছে কি, during the spin cycle the drum rotates at এত revolutions per minute to separate the cloth from the water. তো ওয়েট ক্লথ আর ওয়াটারটাকে সে কি করে, সেপারেট করে ফেলে। আচ্ছা, এখন বলতেছে A1 এ show that the speed of the point X of the rotating drum হবে এত, ডায়ামিটার দেওয়া আছে। তো ডায়ামিটার দেওয়া, অ্যাঙ্গুলার ভেলোসিটি তুমি 1400 রেভলিউশনস পার মিনিট, ওইটা দিয়ে তুমি বের করতে পারছো, করে ফেলছো, ভালো। এরপর বলতেছে শার্ট বাটন রিমেইনস এট আ সিঙ্গেল পয়েন্ট অন দ্য ড্রাম অ্যাজ দ্য ড্রাম স্পিনস। সো তার মানে শার্টের বাটন একটা সিঙ্গেল পয়েন্টে আছে। সো বলতেছে ওই শার্টের বাটনের উপর কতটুকু ফোর্স কাজ করতেছে। সো তাহলে F = mv²/r, এটা দিয়ে তুমি বের করতে পারবা। এখন তোমার প্রবলেম হলো এটার মধ্যে যে ড্রামটা স্পিন করলে কিভাবে সে কাপড়গুলা থেকে ওয়াটারটাকে সেপারেট করে। এখন এখানের মধ্যে দেখো যে ড্রামটা যত নাকি এরকম স্পিন করবে, হ্যাঁ, ওয়াটারের মধ্যে ওয়াটারের আর ড্রামের রোটেটিং স্পিড, যে এখানের মধ্যে দেখো যে তোমার ওয়েট ক্লথ গুলা যে রোটেট করতেছে না, ওয়েট ক্লথ গুলা রোটেট করতেছে, ওয়েট ক্লথটা কি আছে তোমার ওয়াশিং মেশিনের সাথে কন্ট্যাক্টে আছে। সো তাহলে ওয়েট ক্লথটা কি করবে, দে উইল আন্ডারগো দ্য রোটেশন অ্যাজ দ্যাট অফ দ্য ড্রাম, ঠিক আছে? ড্রামটা রোটেট করতেছে, তো ড্রামটা কাপড়গুলাকে নিয়ে শুদ্ধা কি করতেছে, ঘুরাইতেছে। কিন্তু ওয়াটারটা কি নাই, ওয়াটারটা তোমার ড্রামের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে নাই, ঠিক আছে?
ওয়াটার তোমার ড্রামের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, সো ওয়াটারটা কি করতেছে, ওয়াটারটা একটা টেনজেনশিয়াল ভেলোসিটিতে মুভ করতেছে। লাইক তুমি মনে করো একটা ভেজা কাপড় নিছো, হ্যাঁ মিফতাহুল, তুমি একটা ভেজা কাপড় নিছো, একটা ভেজা গামছা নাইলে একটা ভেজা টাওয়েল নিয়ে তুমি কি করলা, ওই ভেজা টাওয়েলটাকে এরকম ঘুরাইতেছো, তো তখন কি হবে, টাওয়েলটা তোমার হাতের সাথে কন্ট্যাক্টে আছে, তাই না বলো? হ্যাঁ তো তাহলে টাওয়েলটা তোমার হাতের সাথে কন্ট্যাক্টে আছে, সো তাহলে তোমার হাত এরকম সার্কুলার পাথে ঘুরাইলে পরে টাওয়েলটাও কি করবে, এরকম সার্কুলার পাথে ঘুরবে। কিন্তু ওই টাওয়েলের মধ্যে যে পানিগুলা ছিল, এই পানিগুলা কি, পানিগুলা তো তোমার হাতের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে নাই, আছে? না। তো পানিগুলা তখন কি করে, ছিটায় বের হয়ে যায় না, বাইরের দিকে ছুড়ে যায় না? হ্যাঁ তো তাহলে এই ব্যাপারটা এখানের মধ্যে হইতেছে, বুঝছো, যে ওয়াটারের আচ্ছা। উপরে ওই সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করতেছে না, তো তাহলে ওয়াটারটা কি করতেছে, ওই ট্যানজেনশিয়াল একটা ভেলোসিটিতে মুভ করে চলে যেতেছে, বা একটা স্ট্রেট লাইনে মুভ করে চলে যেতেছে। আর শুধু সার্কুলার পাথে বা সেন্ট্রিপিটাল ফোর্সটা ফিল করতেছে কে, শুধু ক্লথটা। বুঝতে পারছো? হ্যাঁ তো তাহলে এই জিনিসটা হইতেছে আসলে। আচ্ছা, তো এইটা গেল 35। এখন 37 নম্বরে প্রবলেম। আচ্ছা, সো 37 নম্বরে কি প্রবলেম এখানের মধ্যে দেখি। The photograph shows an arrangement of identical steel spheres and a strong magnet. The arrangement is in track so that the spheres can only move in a straight line. যেমন ভাবে দেওয়া আছে যে যেন তারা শুধু একটা স্ট্রেট লাইনে মুভ করতে পারে। 3 of the spheres have been labeled A, B and C. আচ্ছা, তো হাতে যেটা আছে ওটা হলো A, ম্যাগনেটের এই পাশে যেটা ডাইরেক্ট কন্টাক্টে আছে এটা হলো B, আর একদম এই পাশের যেটা ওটা হলো C। ঠিক আছে, এখন কি হইতেছে, apart from sphere A, all the spheres are initially in contact. সবগুলি স্ফিয়ার কন্টাক্টে আছে নিজেদের সাথে। When sphere A is released, it is attracted by the magnet and accelerates towards B. আচ্ছা, when sphere A collides or strikes sphere B, sphere A stop করতেছে sphere C, sphere C টা এইদিকে মুভ করা শুরু করছে। The speed of sphere C is কি বলে, as it moves away is equal to the speed at which sphere A collided with sphere B. যে sphere A টা sphere B এর সাথে যত স্পিডে এসে কোলাইড করছে, sphere C টা ওই এন্ড থেকে তত স্পিডে কি করছে, ইজেক্ট হয়ে গেছে, বের হয়ে গেছে। All of the other spheres remain stationary. তো এটা পুরো নিউটনস ক্র্যাডেলের মতো, বুঝছো? The motion of sphere A is recorded and software is used to produce a graph of momentum against time. আচ্ছা, momentum versus time graph দিলো আমাদেরকে। বলতেছে state why the gradient of the graph of momentum against time is equal to force. এটা তো পারবা। Use the graph to determine the resultant force at 0.5 second. এটা পারবা, gradient বের করবা আর কি ওই টাইমে। Then the motion of the sphere was recorded at 30 frames per second. Suggest why the maximum momentum of the sphere cannot be determined accurately. Maximum momentum টা কেন accurately determine করা যাবে না? Because যত আমাদের টাইম বাড়তেছে তত কি মোমেন্টামটা দেখো অলমোস্ট ইনফিনিটির দিকে চলে যাইতেছে, একদম অনেক বেশি স্টিপ হয়ে যাইতেছে। সো তাহলে ওখানের মধ্যে কি, যত টাইম যায় রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের অনেক কি হইতেছে, বেড়ে যাইতেছে না, গ্রেডিয়েন্টটা অনেক বেড়ে ইনক্রিজ করতেছে। সো তাহলে ওইটার জন্য আমাদের কি 30 ফ্রেমস পার সেকেন্ড ওইটা দিয়ে আমাদের এনাফ না, বিকজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ভেরি র্যাপিড, অনেক তাড়াতাড়ি হইতেছে। তো এর জন্য ওই জিনিসটা দিয়ে কি করা পসিবল না, আমাদের মোমেন্টামটা ডিটারমাইন করা পসিবল না। যে এখানের মধ্যে দেখো কি বলতেছে, ইন্টারভাল কত, যে 30 ফ্রেমস পার সেকেন্ড মানে 0.033 সেকেন্ড পর পর আমাদের ছবি নেওয়া হয়। তো ম্যাক্সিমাম মোমেন্টাম কুড বি রিচড এট এনি পয়েন্ট বিটুইন দ্য ফটোগ্রাফ ফ্রেম। তো ওই ফটোগ্রাফ করা ফ্রেমের যে কোনো পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টাম হইতে পারে, বিকজ ফাইনালি আমাদের মোমেন্টামের ওই চেঞ্জটা অনেক র‍্যাপিড, যে অনেক অল্প টাইমে অনেক বেশি মোমেন্টাম রিচ করে ফেলছে। সো এর জন্য কি পসিবল না, অ্যাকিউরেটলি ফাইনাল মোমেন্টামটা বের করা পসিবল না, বা ম্যাক্সিমাম মোমেন্টামটা বের করা পসিবল না। ঠিক আছে,
সো তোমার প্রবলেমটা কিসের মধ্যে ছিল? A2 A3 এর মধ্যে আর C এর মধ্যে। আচ্ছা, সো বি নাম্বারে ক্যালকুলেশন পারছো, এখন সি নাম্বারে সমস্যা তোমার। সি নাম্বারে কি সমস্যা? The principle of conservation of momentum could be obeyed কি হয় if two spheres moved off at a speed of 0.4 meter per second after the collision. Determine whether this would be an elastic collision. So এটা কি একটা ইলাস্টিক কলিশন হবে নাকি না, এটা আমরা কিভাবে শো করব? কাইনেটিক এনার্জি বের করব, যে টোটাল মোমেন্ট, টোটাল কে বিফোর, টোটাল কে আফটার, যদি সমান হয় সো তাহলে কি হবে? যদি কে সমান হয় সো তাহলে কলিশনটা ইলাস্টিক। এই যে দেখো কাইনেটিক এনার্জি বের করতেছে, কাইনেটিক এনার্জি কত আসলো? এইটা এন্ড এইটা। তো তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল না, তো তাহলে এটা কি হবে না? ইলাস্টিক হবে না। ঠিক আছে মিফতাহুল? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এইটা গেল আমাদের 37 নাম্বার। এরপরে কোনটায় প্রবলেম? 39 এ তে। কি সমস্যা? A student places two coins A and B of the same mass on a flat surface. He pushes coin A towards coin B. এখন দেখো হেড অন কোলাইড করবে, দেন আফটার দ্য কলিশন কয়েন এ থেমে যাবে আর কয়েন বি সেম ডিরেকশনে মুভ করবে। বলতেছে এক্সটার্নাল ফোর্স নেগলিজিবল, তো তাহলে বলতেছে কলিশনটা ইলাস্টিক নাকি না। এখন কলিশনটা আমাদের কি হইতে হবে? ইলাস্টিকই হইতে হবে। কেন দেখো মিফতাহুল, টোটাল মোমেন্টাম বিফোর কি mass of ball A কি বলে কয়েন A into velocity of coin A, তাই না? আর এখানের জন্য মোমেন্টাম কত? 0। বি এর জন্য মোমেন্টাম হলো 0। আফটার কি হইতেছে দেখো, আফটার এর জন্য, আফটারে তো এটার জন্য 0, তাই না? ওর মোমেন্টাম হলো 0 বিকজ এটা রেস্টে চলে আসছে আর বল বিটা মুভ করতেছে। mass of ball B into final velocity V. এখন momentum must be conserved, so m1 MAU is equal to MB V. mass তো দুইটা সমান সমান, so তাহলে mass কাটাকাটি চলে গেলে U is equal to V. এখন কাইনেটিক এনার্জি যদি আমরা বের করি, কাইনেটিক এনার্জিও কি হবে? সেম হবে না? হাফ ইনটু mass সমান ভেলোসিটি সমান, সো তাহলে কাইনেটিক এনার্জিও কি আসবে? সমান আসবে। সো তাহলে the collision will be elastic। ঠিক আছে, সো তাহলে এখান থেকে আমরা বলতে পারি কলিশনটা ইলাস্টিক হবে। সো এটা ছিল 39A। এরপরে 42B তে প্রবলেম। এই যে স্পিড বাড়াইলে কেন হায়ার পজিশনে যাবে? দেখো স্পিড যত বাড়াবে তত টেনশন বাড়বে না মিফতাহুল? স্পিড যত বাড়াইতেছে তত কি হইতেছে? এখানের মধ্যে টেনশন ফোর্সটা বাড়তেছে। যে এখানে যখন নাকি এটা রোটেট করবে, যে এই জিনিসটা, যে এই রাবার বাংটাকে যত এরকম রোটেট করবে তত কি হবে? যত স্পিড বাড়াবে তত টেনশনটা বাড়বে। সো তাহলে ওখানের জন্য কাজটা কি হয়? M now moves in a higher position because সে কি করতেছে? সে এখন টেনশন বেশি ফিল করতেছে, সো দা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন উইল ব্যালেন্স দা ওয়েট, তাই তো? যত হায়ার স্পিডে মুভ করবে, দেখো এখানের মধ্যে কাজটা কি, যে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটটাকে ব্যালেন্স করবে। এখন ওয়েট তো ফিক্সড, তাই না? ওয়েট হলো ফিক্সড, তো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটকে ব্যালেন্স করতেছে। সো এখন ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু ফিক্স থাকতে হবে। তো তাহলে টি অ্যাঙ্গেলটা কত হয় এখানের জন্য? আমরা যদি ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল নেই, তো তাহলে
T cos theta is equal to W. So এখন দেখো যত স্পিড বাড়বে, হ্যাঁ, যত স্পিড বাড়বে তত কি হবে? T cos theta, cos theta এর ভ্যালুটা কি হবে? অ্যাঙ্গেল যত বাড়বে থিটার ভ্যালু, cos theta এর ভ্যালু তত কমে যাবে, তাই তো? হ্যাঁ তো এইটা দুই ভাবে তুমি বলতে পারো। একটা বলতে পারো এরকম যে টেনশনে হরাইজন্টাল কম্পোনেন্টটা হলো সেন্ট্রিপিটাল ফোর্সের সমান। সো যত স্পিড বাড়বে, রেডিয়াস ফিক্সড, মাস ফিক্সড, সো যত স্পিড বাড়বে তত টেনশন বাড়তেছে, আর যত টেনশন বাড়তেছে তত কি হবে? এখন দেখো তোমার অ্যাঙ্গেল যদি আগের মতনই থাকে আর টেনশন যদি বাড়ে, সো তখন কি হবে? দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন ইজ গ্রেটার দ্যান ওয়েট, তাই না? হ্যাঁ সো তখন সে কি করবে? তখন একটা আনব্যালেন্সড ফোর্স থাকবে উপরের দিকে, সো তাহলে তখন ম্যাচটা কি করবে? একটা হাইয়ার পজিশনে চলে আসবে। যে এখানের জন্য আমরা অ্যানসারটা দেখি তারা কি বলতেছে, এটা কোনটা? এই যে এখানের মধ্যে দেখো যে তোমার টেনশন হলো কনস্ট্যান্ট, সো তাহলে একটা সার্কুলার মোশন এরকম মুভ করার জন্য ভি যদি বাড়ে, সো তাহলে আর কি হইতে হবে? বাড়তে হবে, বিকজ এম ভি স্কোয়ার বাই আর যেটা, সো সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটাকে ফিক্স রাখার জন্য হাইয়ার স্পিডে মুভ করলে পরে রেডিয়াসটাকেও কি হইতে হবে? বড় হইতে হবে। সো তাহলে তার হাইট যখন নাকি কম ছিল সে তখন একটা ছোট সার্কেল কভার করতেছিল, যখন নাকি বেশি স্পিডে মুভ করবে তখন কি করবে? তখন সে একটা বড় সার্কেল কভার করবে যেন রেডিয়াসটা বেড়ে যায়। সো তাহলে ফিক্সড লেন্থ অফ দ্য স্ট্রিং, সো তাহলে এম মুভস আপওয়ার্ড অ্যাজ আর ইনক্রিজেস। অর আরেকটা কি বলা যায় যে at higher speed mv square by r is initially greater than weight. So তাহলে as the bung is rotated faster, the tension in the string is insufficient to maintain the same circular path. যে আগের মতো সেম সার্কুলার পাথ সে রাখতে পারবে না, সে তখন কি করবে? ম্যাসটাকে উপরে নিয়ে আসবে। সো তাহলে এই যে r increases, so mv square by r decreases, so এর জন্য কি করতে হবে? So the mass moves upward until mv square by r is again equal to what? Is again equal to weight of m. ঠিক আছে? সো এইভাবে করে আমরা বলতে পারি। বুঝতে পারছো মিফতাহুল? হ্যাঁ আচ্ছা, তো এখন 43 B2 আর C। এখানের মধ্যে কি সমস্যা? B2 তে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য এয়ার। হেয়ার ড্রায়ার এর এখানে এরিয়া দেওয়া আছে এত, ডেনসিটি দেওয়া আছে এত। সো তাহলে এরিয়া জানো, ডেনসিটি জানো, সো তাহলে ভেলোসিটি বের করতে বলছে। সো তুমি কি করবা? এখানের মধ্যে বলতেছে কি, দ্য এভারেজ মাস স্ট্রাইকিং দ্য ইলেকট্রনিক ব্যালেন্স ইজ গিভেন বাই এইটা, where A is the area. এখন বলতেছে the student assumes that the air behaves as in part A. যে এয়ার এসে এরকম একটা সার্টেন ভেলোসিটিতে কোলাইড করে দেন আবার রিবাউন্ড করতেছে, ঠিক আছে? এই গ্রাফের গ্রেডিয়েন্ট যে ফোর্স ভার্সাস সাইন থিটা গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে এটা দিবে। সো এখন তুমি দেখো ডেনসিটি জানো, এরিয়া জানো, তো ডেনসিটি জানো, এরিয়া জানো,
সো এখন একটা সার্টেন ফোর্সের জন্য একটা সার্টেন থিটা আমাদের আসবে। আর কি ইনফরমেশন দিছে দেখি। ওরা কিভাবে করছে এটা? এই যে এখানের মধ্যে দেখো এই যে গ্রেডিয়েন্টটা নিয়ে, যে গ্রেডিয়েন্ট হলো এটা, and gradient is equal to 2v square a into rho. সো তাহলে এই গ্রাফের থেকে গ্রেডিয়েন্ট বের করছে, and gradient equals to, তুমি এটা শো করছো না আগে, gradient is equal to হ্যাঁ। 2v square a rho. সো তাহলে gradient is equal to 2v square a rho. সো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু জানো, a এর ভ্যালু জানো, রো এর ভ্যালু জানো। সো তাহলে ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি বের করছে। ঠিক আছে? তো তুমি গ্রেডিয়েন্ট জানো, এ জানো, রো জানো। সো তাহলে ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি বের করলো। দেন বলতেছে কেন এটা ইনকারেক্ট হইতে পারে, বিকজ সব এয়ার এসে আমাদের ওইটার মধ্যে হিট নাও করতে পারে। ঠিক আছে? এই যে not all the particles hit the balance at the same angle, or not all the particles are hitting the balance. সো তার মানে আমরা যে অ্যাজিউম করতেছি সব পার্টিকেলই সেম অ্যাঙ্গেলে হিট করতেছে, এমন জিনিসটা নাও হইতে পারে। যে আমরা যেটা ডেরাইভ করে আসছি ওটা কি একটা অ্যাজাম্পশনের উপর। সো তাহলে ওই অ্যাজাম্পশনটা ট্রু নাও হইতে পারে। ঠিক আছে? তো তার মানে যদি ওই অ্যাজাম্পশনটা ট্রু না হয় তো তাহলে ফোর্সটাও ট্রু হবে না বা ফোর্সটাও কারেক্ট হবে না। সো তার মানে আমাদের ক্যালকুলেটেড স্পিডটা হবে ইনকারেক্ট। বুঝতে পারছো মিফতাহুল? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে তোমার বাদে তো আর কেউ এরকম প্রবলেমের লিস্ট দেয় না। সো তাহলে তোমার বাকি যে দুইটা, যে 45 আর 46 এর, এই দুইটা প্রবলেম আমি পরে দেখাই দিতেছি। ঠিক আছে? কালকের আগে আমি পাঠাই দিব। হ্যাঁ, এই মিটিং এর অলমোস্ট টাইম শেষ, তো তাহলে আমরা এখানের মধ্যে শেষ করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শেষ আজকে? হ্যাঁ।